সকাল থেকেই মেঘেদের শব্দে উথাল পাথাল ধরণী। সূর্য লুকিয়েছে ছাইরঙা মেঘের আড়ালে। বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি, সেই সাথে যোগ হয়েছে আকাশে গুমুর গুমুর শব্দতা। শেষ রাতের দিকে এসেছিল ভারী বর্ষণ, তবে এখন কিছুটা কমেছে বৃষ্টির মাত্রা। এই ভরা ঝুম বৃষ্টিতে গাড়িতে বসে জ্যামে আটকে বসে আছে সায়ান মাহবুব। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আছে। আজ এই নতুন জায়গায় প্রথম কাজের দিনেই এই ভোগান্তি মোটেও পছন্দ হলো না। রাস্তার ড্রেন উপচে রাস্তায় পানি এসেছে। হঠাৎ আকস্মিক এমন ভারী বৃষ্টিতে বেশ অবাক শহরবাসী। কোনো পূর্বাভাসই দেওয়া হয়নি। সামনেই ট্রাফিক পুলিশ দেখতে পেয়ে একবার হাত ঘড়িটার দিকে চোখ বুলিয়ে গম্ভীর গলায় ডাক দিল। ট্রাফিক পুলিশ ছাতা মাথায় করে এগিয়ে এলো। সায়ানের শরীরে ইউনিফর্ম দেখে হাত কপালে ঠেকিয়ে স্যালুট জানালো। আর কতক্ষণ লাগবে? ট্রাফিক পুলিশ রাস্তার সামনের মাথার দিকে তাকিয়ে বলে, এই তো স্যার, আর আধ ঘন্টার মতো লাগবে। আসলে পানি ড্রেন উপচে রাস্তায় এসে পড়েছে, পানি সরানোর কাজ চলছে। সায়ান বিরক্তির শেষ পর্যায়ে চলে গেল। রাগ মিশ্রিত কণ্ঠে শুধালো, তাড়াতাড়ি কাজ শেষ করুন। ট্রাফিক পুলিশ মাথা নাড়িয়ে চলে গেল। সায়ান ড্রাইভিং সিটে মাথা এলিয়ে দিল। সোজা সিলেট থেকে যাচ্ছে অফিসে, সারা রাত জেগে ড্রাইভিং করে এসেছে। এখন এখানে এসে এমন ভোগান্তি বেশ খারাপ লাগলো। চোখ বন্ধ করতেই ঘুম পেল। কিন্তু হঠাৎ চোখ মুখে ঠান্ডা কিছু এসে পড়তেই ঠাস করে চোখ মেলে তাকায়। শরীরে ইউনিফর্মটা প্রায় অনেকটাই ভিজে গেছে। মুহূর্তে চোখ মুখ রাগে জ্বলে উঠল। জানালা দিয়ে বাহিরে তাকাতেই দেখল এই ভরা বৃষ্টিতে এক মেয়ে দৌড়ে চলে যাচ্ছে। পরনে মেরুন কালারের কুর্তি। হয়তো গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ওড়না থেকেই পানিটা এসেছে। কেননা মেয়েটা ওড়নার দু প্রান্ত দু হাতে নিয়ে দৌড়াচ্ছে। বিড়বিড় করে স্টুপিড বলে আখ্যায়িত করল ওই রমণীকে। জ্যাম ছাড়তেই গাড়ি স্টার্ট দিয়ে চলতে লাগলো নিজ গন্তব্যে। খান বাড়িতে আর আসেনি তন্ময় সন্ধ্যায়, যার দরুন দোলনকে এই বাড়িতেই রাতে থাকতে হয়েছে। রাতটা রাহার সাথেই কাটিয়েছে দোলন। দোলনের এক ব্যাচ উপরে পড়ে রাহা। দোলন এইচএসসি এক্সাম দিয়েছে মাস এক আগে। রেজাল্ট বের হয়নি এখনো। রাহাকে আপু বলে ডাকে। তবে বন্ডিং তেমন না। রাহা হয়েছে একদম অধরার মতো, সারাদিন বই গুজে থাকে। মাঝে মাঝে তৃষ্ণা বেশ অবাক হয়, রাহা তার মেয়ে নাকি অধরার। অধরার মতো ঘরকুনো, অধরার মতো বই পড়ুয়া, আবার অধরার মতোই চাপা স্বভাবের। অথচ অধরাকে সামনাসামনি রাহা খুব ছোট থাকতেই দেখেছে, যখন রাহা ক্লাস 2তে পড়ে। কারণ তারপরই অধরা বিদেশে পাড়ি জমিয়েছে। সেই থেকে এখনো অবধি বিদেশেই আছে। এবার নাকি আসবে শুনেছে তৃষ্ণা। বড্ড খুশি খুশি লাগছে। দোলন চুপচাপ বসে আছে খাটে। আর পড়ার টেবিলে বসে বইয়ের মধ্যে মুখ ডুবিয়ে বসে আছে রাহা। হঠাৎ আকস্মিক রাহা বই থেকে মুখ সরিয়ে দোলনের দিকে তাকিয়ে বলে, আচ্ছা দোলন, একটা কথা জিজ্ঞেস করি তোমায়? দোলন হকচকিয়ে গেল। নিজেকে স্বাভাবিক রেখে বলল, হ্যাঁ আপু বলো না, কি জিজ্ঞেস করবে? প্রেমের ডেফিনিশন কি তোমার কাছে? দোলন মুচকি হাসল। চোখ বন্ধ করতেই কল্পনা করল এক সুদর্শন পুরুষকে। মুহূর্তে ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। প্রেম তো কেবল এক অনুভূতি মাত্র। এই প্রেমের তো কোনো ডেফিশন হয় না। মানুষ নিজের অনুভূতিগুলোকে কেবল মাত্র প্রকাশ করার জন্য বলে প্রেমে পড়েছে সে, বা কারো সাথে প্রণয়ের সূত্রপাত সৃষ্টি করেছে। বিজ্ঞদের মতে, প্রেম বলতে দুনিয়াতে কোনো শব্দই নেই। একটা অদ্ভুত অনুভূতি আছে। বোঝানোর প্রেক্ষিতে বলা হয়, আই অ্যাম ইন লাভ। রাহা চুপচাপ শুনল। দোলনের কথার প্রেক্ষিতে আর কিছু বলতে পারল না। আবার নিশ্চুপে বইয়ের মধ্যে ডুবে গেল। তন্ময় গতকাল রাতে বেশ রাত করে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে না খেয়েই বিছানায় গা এলিয়ে দেয়। যার দরুন এই সকালে তার বেশ খিদে পেয়ে গেল। আলসেমিকে এক পাশে ঠেলে দিয়ে বিছানা থেকে উঠে রান্নাঘরে গিয়ে চুলায় গরম পানি বসিয়ে দেয়, তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। টেবিলে বসে কফিতে চুমুক দিয়ে ব্রেডে কামড় বসাতেই দোলনের কথা মনে পড়ে গেল। ও বাড়ি থেকে আসার পর আর যোগাযোগ করা হয়নি। পকেট থেকে ফোনটা বের করে রাহার নম্বরে কল করল। রাহা নিজের ফোনে ভাইয়ের ফোন আসায় ভ্রু কুঁচকাল। খুব সহজে এই নম্বর থেকে ফোন আসে না। মাসে 2-1 বার আসে। আর কিছু না ভেবে ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই তন্ময় বলে উঠল, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? হুমম আছি ভালো। দোলন আছে পাশে? হ্যাঁ আছে। দিব ফোনটা ওর কাছে? না থাক। বলিস সন্ধ্যায় আসবো নিতে। রেডি হয়ে থাকতে বলিস। তন্ময় ফোন কেটে দিল। রাহা ফোনের দিকে তাকিয়ে ফোন উল্টো করে রেখে দিল। ভারী বৃষ্টিতে ছাতা মাথায় করে হেঁটে চলছে সাব্বির। পরনে তার 3/4 প্যান্ট আর ব্লু কালারের টি শার্ট। গন্তব্য তার দোকানে। ডিম ফুরিয়ে গেছে। সকাল সকাল ডিম না খেলে তার চলে না। দোকানের কাছে আসতেই ফোন বেজে ওঠে।
সাব্বির ফোনটা পকেট থেকে বের করে সামনে ধরতেই দেখে তার মায়ের ফোন। সচরাচর তার মা ফোন দেয় না প্রয়োজন ব্যতীত। আজও হয়তো কোনো প্রয়োজন মনে করে ফোন দিয়েছে। সাব্বির দীর্ঘ এক শ্বাস ছাড়ল। সবার মা আর তার মায়ের মধ্যে কত আকাশপাতাল তফাত। এই তো চিত্রা আর তন্ময়কে দিয়েই তো উদাহরণ দেওয়া যায়। দিনে কয়েকবার তাদের কাছে ফোন দিয়ে তন্ময়ের খোঁজ। আর সাব্বিরের মা মাসে প্রয়োজন পড়লে দু একবার ফোন দিবে। এই নিয়ে বেশ মনক্ষুণ্ণ হয়ে থাকে সাব্বিরের। সাব্বির মনে মনে ভেবে নেয় তার মা হয়তো তাকে ভালোইবাসে না। তার যথাযথ কারণও আছে। কিছু অতীত ভীষণ তিক্ত। তার রেশ বয়ে বেড়াতে হয় বর্তমান ও সামনের দিনগুলো। সব কিছুকে এক সাইডে রেখে ফোনটা রিসিভ করল সাব্বির। সালাম জানালে ওপাশ থেকে সালামের জবাব দিয়ে সালমা বেগম বলে ওঠে, কোথায় এখন তুমি? দোকানে এসেছি ডিম কিনতে। ওহ, বাড়ি আসবে কবে? ঈদ ছাড়া সম্ভব নয়। কোনো জরুরি কাজের জন্য ফোন দিয়েছেন? না, তেমন জরুরি নয়। তোমার চাচি তোমার জন্য মেয়ে দেখছে। বাসায় আসার জন্য বলছে তোমায়। চাচিকে মেয়ে দেখতে মানা করুন আম্মা। সে 9-10-এর পড়ুয়া মেয়ে ধরে ধরে নিয়ে আসে। আমি একজন প্রাপ্ত বয়সের হয়ে নিশ্চয়ই এমন পিচ্ছি মেয়ে বিয়ে করতে চাইব না। এবারের মেয়েটা 9-10-এ পড়ে না। মেয়েটা কলেজে পড়ে। একবার এসে দেখে গেলে ক্ষতি কি? সাব্বির বিরক্তির চরম পর্যায়ে চলে গেল। রাগ মিশ্রিত কণ্ঠে বলল, এখন রাখি আম্মা, অফিসে যেতে হবে। এই নিয়ে পরে কথা হবে। ফোনটা পকেটে ঢুকিয়ে দোকান থেকে এক হাঁচি ডিম নিয়ে হাঁটা ধরল। পিচঢালা রাস্তা, বৃষ্টি থেমে গিয়ে এখন ঝিরিঝিরি পড়ছে। কাদায় পরিপূর্ণ হয়ে আছে রাস্তাটা। খুব সতর্কতার সাথে রাস্তা দিয়ে হেঁটে আসছে সাদা কলেজ ড্রেস পরুয়া মেয়ে। কিন্তু এত সতর্ক অবলম্বন করেও লাভ কিচ্ছু হলো না। সেই কাদা এসেই লাগলো সাদা ড্রেসটায়। রাগে চোখ মুখ লাল হয়ে গেল। পাশে দিয়ে চলে যাওয়া লোকটার দিকে ফিরে চেঁচিয়ে উঠল, দিলেন তো আমার ড্রেসে কাদা মাখিয়ে। অসভ্যর মতো কাদা ছুঁড়তে ছুঁড়তে হেঁটে যাচ্ছেন কেন? সাব্বির পেছনে ফিরল। দেখল কলেজ ড্রেস পরা এক মেয়ের রণমূর্তি চেহারা। কপালে ছোট ছোট চুল এসে আছে, বাচ্চাদের মতো দুই পাশে বেনিগাথা। বেশ বাচ্চা বাচ্চা। দুঃখিত বাচ্চা, এক্সিডেন্টালি কাদা লেগে গেছে। মিথিলা খেপে গেল বাচ্চা ডাকে। সে কি বাচ্চা? কলেজে পড়ুয়া মেয়ে এখন ও বাচ্চা থাকে? মিথিলা এক হাতে ছাতা সামলিয়ে ডান হাতের তর্জনী উঁচু করে বলে, এই মিস্টার অভদ্র, আমাকে বাচ্চা বলছেন কেন? আমাকে কোন এঙ্গেল থেকে বাচ্চা মনে হয়? সাব্বির ভেবাচেকা খেয়ে গেল হঠাৎ মেয়েটাকে আরো রেগে যেতে। আশেপাশে তাকালো। লোকজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর চোখে তাদের দেখছে। মিথিলাকে পা থেকে মাথা পর্যন্ত দেখল। তারপর মিথিলার দিকে এগিয়ে এসে বলল, সব এঙ্গেলেই তোমায় বাচ্চা বাচ্চা লাগে বাচ্চা মেয়ে। আর বাচ্চাদের এত রাগ মানায় না। রাগ কমিও। অভদ্র বলেছ। অভদ্রের কিছুই আমি করিনি, তবে এখন করব। শুধু শুধু তো আর একটা মিথ্যা অভিযোগ বয়ে বেড়াতে পারি না, তাই না? কথা বলা শেষে মিথিলার গাল টেনে দিয়ে হাঁটা ধরল। মিথিলা বরফের মতে জমে গেল। একটা অচেনা পুরুষ তার গাল টেনে দিয়ে গেল। সাহস কত ওই পুরুষের! চোখের নিমিষে লোকটা দৃষ্টি সীমারেখার বাহিরে চলে গেল। হুঁশ আসলো মিথিলার। টেনে ধরা গালে হাত রেখে বলল, অসভ্য তর খ 20 লোক। আমার গাল টেনে ধরছি সেই মিথিলার। সাহস কত্তবর! তোর বউয়ের গাল টানার জন্য গাল থাকবে না দেখিস। এমন হাজার খানেক সাব্বিরকে বকতে বকতে চলে গেল মিথিলা। রাহাত, তন্ময়, লিখন, সাব্বির এসেছে অফিসে, সাথে লারা ও লারাকে মাঝ রাস্তা থেকে ড্রপ করে এনেছে তন্ময়। লারা ও একজন সিআইডি। অন্যান্য দিনের তুলনায় একটু আগেই এসেছে। কিন্তু তাদের থেকে আগে এসে অফিসে হাজির সায়ান মাহবুব। নিজের কেবিনে বসে অপেক্ষা করছিল তাদের জন্য। লিখন কেবিনের দরজায় নক করে বলে, মে আই কামিং? সায়ান দরজায় এক নজর তাকিয়ে বলে, ইয়েস। লিখন, রাহাত, তন্ময়, সাব্বির লারা কেবিনে ঢুকল। সায়ান ইশারায় সবাইকে বসতে বলল চেয়ারে। লারা জাস্ট হা হয়ে গেছে সায়ানকে দেখে। এর আগেও একবার দেখেছে সিলেটে। সেই থেকেই পছন্দ করে বসে আছে লারা সায়ানকে। লারা ঘুণাক্ষরেও যদি আগে টের পেত এই নতুন অফিসারটা সায়ান, তাহলে সেজেগুজে আসত। কি সুদর্শন দেখতে এই পুরুষ! মনের ভেতর শীতল ঠান্ডা হাওয়া বয়ে গেল। সাব্বির লারাকে হা হয়ে তাকিয়ে থাকতে দেখে টেনে বসালো। লারা চেয়ারে বসে ফিসফিস করে বলল, সাব্বির দেখ উনি কি হ্যান্ডসাম। তোর দুলু হিসেবে বেশ মানাবে, তাই না? সাব্বির কিছু বলতে নিবে তার আগেই সায়ান বলে উঠে, আপনাদের সাথে এটা নিয়ে আমার দ্বিতীয় সাক্ষাৎ, অ্যাম আই রাইট? রাহাত মাথা ঝাঁকালো। পরিচয় পর্বটা আর নতুন করে করার প্রয়োজন নেই তাহলে। আসল কথায় আসি বরং। আপনাদের উপর যেই কেসটা এসে পড়েছে, সেটা মূলত আমার আন্ডারে এখন থেকে লিড হবে।
আই হোপ আপনারা সহযোগিতা করবেন। আমরা দেশের জন্য কাজ করি। সেখানে আপনি আলাদাভাবে প্রত্যাশা না রাখলেও আমরা এই কেসটায় নিজেদের সর্বত্র দিয়ে চেষ্টা চালাবো অপরাধীকে ধরতে। সায়ান তাকালো তন্ময়ের দিকে। তন্ময় বসা থেকে দাঁড়িয়ে বলল, এখন আসছি তাহলে। তন্ময় চলে গেল। তন্ময়ের চলে যাওয়া দেখে সবাই এক এক করে চলে গেল। গেল না শুধু লারা। লারাকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তিতে পড়ে যায়। দৃষ্টি সরিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আপনি এবার আসতে পারেন মিস লারা। লারার মনক্ষুণ্ণ হল। সেভাবে মুখের উপর না করে দিল লোকটা। কেবিন থেকে বের হয়ে গেল লারা। সায়ান সেদিকে একবার তাকিয়ে নিজের কাজে মনোযোগ দিল। আবছা অন্ধকার পুরো রুম জুড়ে। একের পর এক ফোন বেজে চলছে, ফোনের আওয়াজে ঘুম ভেঙে গেল ফারাহর। চোখ মুখ কুঁচকে ফোন তুলল, রিসিভ করে কানে নিয়ে ঘুমোঘুম কণ্ঠে বলল হ্যালো। ফোনের ওপাশ থেকে কিছু কথা ভেসে আসলো আর তাতেই ঘুমের রেশ উবে গেল। চোখ মুখ জুড়ে হানা দিল ভয় আতঙ্কের। সহসা শোয়া থেকে উঠে বসল। সত্যি তন্ময় বিয়ে করে নিয়েছে? কিন্তু কবে করল? আমি জানতে পারলাম না কেন? ওপাশ থেকে কিছু বলল কথার প্রেক্ষিতে। ফারাহ রাগে দাঁতে দাঁত চেপে বলল, আমি অফিস থেকে দুদিনের ছুটি নিয়েছিলাম, কিন্তু তুমি জানা সত্ত্বেও বলনি কেন? আমি ড্রিঙ্ক করে নেই, সায়বুদ্ধ হয়ে থাকি আর না মাতাল হয়ে থাকি, তুমি আগে কেনে জানাওনি? আবার আমার উপর চওড়া হচ্ছ। অ্যান্সার মি ড্যাম ইট। কথাটা বলে ফারাহ ফোনটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। রাগে শরীর কাঁপছে। তন্ময়কে সে পাগলের মতো ভালোবাসে, আর সে বিয়ের দুদিনের মাথায় এসে জানতে পারল তার ভালোবাসা আর তার নেই, অন্য কারো হয়ে গেছে। তড়িঘড়ি করে বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ইউনিফর্ম পরে বের হলো বাসা থেকে। তুলি আজ বৃষ্টিতে ভিজে এতিমখানায় ফিরেছে। ছাতা নিয়ে যেতে মনে ছিল না, যার দরুন তাকে ভিজে ভিজে এতিমখানায় ফিরতে হয়েছে। এখন একের পর এক হাঁচি দিচ্ছে। হাফিজা বেগম বেশ চিন্তায় পড়ে গেল মেয়েটাকে নিয়ে। সামান্য ভিজলেই মেয়েটার সর্দি জ্বর চলে আসে, আর আজ তো পুরো ভিজে জবুথবু হয়ে এসেছে। খুব ভালোভাবেই যে এবার জ্বর সর্দি আসবে তা ঢের বুঝে গেলেন। অথচ মেয়েটা কি সুন্দর এতিম বাচ্চাগুলোকে নিয়ে মেতে আছে। হাতে থাকা খাবারের প্লেটটা টেবিলের উপর রেখে তুলির দিকে এগিয়ে গেল। তুলির কাঁধে হাত রেখে বলল, খাবার এনেছি তো খেয়ে নে না। তুলি মাথা ঘুরিয়ে তাকালো হাফিজা বেগমের দিকে। মুখে হাসি এঁটে বলে, আম্মাজান আমার কপালে একটা পাপ্পি দেন তো। কপালটা বড্ড ব্যথা করছে যে। হাফিজা বেগম বড় প্রশান্তি পায় যখন তুলি তাকে আম্মা বলে ডাকে। সেই 5 বছরের মেয়েটাকে গড়ে পিঠে এতদিন মানুষ করেছে। তুলি ছোট থেকেই হাফিজা বেগমকে আম্মা বলে ডাকেন। হাফিজা স্বামী সন্তান নেই। 22 বছর আগে অ্যাক্সিডেন্টে 3 বছরের ছেলে আর স্বামী মারা যান। বাচ্চা স্বামী হারিয়ে পাগল প্রায় হয়ে গিয়েছিল হাফিজা বেগম। কাজের দায় পথে পথে ঘুরেছে। আর তখনই এতিমখানায় লোক লাগবে বলে বিজ্ঞাপন দেখতে পায়। তারপর ঠিকানা বের করে আসে এই এতিমখানায় কাজের সন্ধানে। তারপর থেকে আজ অবধি দীর্ঘ কয়েক বছর ধরে লম্বা সময় অতিবাহিত করেছে এই এতিমখানায়। পিচ্ছি পিচ্ছি বাচ্চারাও তাকে আম্মা বলে ডাকে। কি হলো আম্মা, একটা পাপ্পি দাও না। হাফিজা বেগম নিচু হলেন। তুলির কপালে গাধ করে চুমু এঁকে দিয়ে বলল, তাড়াতাড়ি খাবার খেয়ে নে, আমি ঔষধ আনছি। এখন ঔষধ না খেলে সারা রাত জ্বরে ছটফট করতে হবে। তুলি বসা থেকে উঠে দাঁড়ালো। শরীরে তাপমাত্রা ক্রমশ বেড়ে চলছে। কোনো রকমে খাবারটা খেয়ে রুম থেকে বের হলো। 2 তলা বিশিষ্ট এই এতিমখানা। এতিমখানার চারিপাশ পাঁচিল দিয়ে ঘেরাও করা। সামনেই বড় ঘাসযুক্ত মাঠ, মূলত বাচ্চাদের খেলার জন্য এই মাঠ। তুলি গিয়ে দূরে আমা গাছের নিচে বসল। 15 বছর ধরে আছে এই এতিমখানায়। কত আবেগ, অনুভূতি, কষ্ট ছড়িয়ে ছিটিয়ে আছে এই এতিমখানার সর্বত্রে। বড্ড ভালোবাসে এই এতিমখানার মানুষগুলোকে তুলি। নিজের মায়ের চেহারা প্রায় বলেই গেছে তুলি। এখন মা বলতে চিনে শুধু হাফিজা বেগম আর চিত্রাকে। একজন আম্মা আরেকজন মা। অফিসে লোক ভর্তি সমাগমে জাপটে জড়িয়ে ধরল তন্ময়কে ফারাহ। মুহূর্তে হাত জোড়া কঠোর শক্ত হয়ে গেল। মুখে জুড়ে ভাসমান হলো স্পষ্ট রাগ। সাব্বির, রাহাত, লারা, লিখন বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আছে। সায়ান ভ্রু কুঁচকে দেখছে মেয়েটার কাণ্ডকারখানা। তন্ময়, তুমি কি সত্যি বিয়ে করে ফেলছো? কই, আমাকে তো জানালে না। তুমি কি করে পারলে বিয়ে করতে? ইউ নো না আই লাভ ইউ। কি করে পারলে বিয়ে করতে? আমি কখনো বলেছি আই লাভ ইউ? ফারাহকে নিজের থেকে ছাড়াতে ছাড়াতে কথাটা বলে তন্ময়। ফারাহ চোখ ছলছল করছে। অ্যান্সার মি। আমি কখনো বলছি আই লাভ ইউ? ফারাহ চুপ করে রইল। তন্ময় আশেপাশে তাকিয়ে নিল। আমি এখন বিবাহিত, এখন আই হোপ তুমি এই বেহায়াপনা অফ করবে।
তা না হলে তোমার ট্রান্সফারের ব্যবস্থা করতে আমার 2 মিনিটও লাগবে না, আন্ডারস্ট্যান্ড? ফারাহ চমকে উঠল। সে কিছুতেই কোনো কিছুর মূল্যে তন্ময়ের থেকে দূরে থাকতে চায় না। না না, আমাকে দূরে পাঠিও না তন্ময়। আমি আর ডিস্টার্ব করব না তোমায়। সেটাই তোমার জন্য ভালো। সায়ান দীর্ঘ শ্বাস ফেলল। বিষয়টা বেশ বুঝল। গলা খাকারি দিয়ে বলল, আপনাদের মধ্যে কেউ প্লিজ এই কেসের ফাইলটা আমার কেবিনে পাঠিয়ে দিবেন। লারা উৎসুক হয়ে বলল, জি স্যার, আপনি যান, আমি নিয়ে আসছি। সায়ান চলে গেল। তন্ময়ের ফোনটা বেজে উঠল। তন্ময় ফোনের স্ক্রিনে পরিচিত 1 নম্বর দেখে স্মিত হাসল। ফোনটা রিসিভ করে কানে নিয়ে হেঁটে বাহিরে চলে গেল। কেমন আছো? ফোনের ওপাশ থেকে ভেসে আসলো। এই তো আছি ভালো, তুমি? হুমম, ভালো আছি। শুনলাম বিয়ে করেছ। হ্যাঁ, ঠিকই শুনেছ। বাহ, আমাকে ছাড়াই বিয়ে সেরে নিলে। ভীষণ রেগে আছি। রাগ করো না ফুপি, সিচুয়েশনে পড়ে বিয়েটা করতে হলো। দেশে আসছো কবে? টিকিট কাটা শেষেই তো ফিরবো 2 দিন পর। হুমম, তাড়াতাড়ি ফিরো। অনেক মিস করি তোমায়। আমিও মিস করি তোমাদের। এখন রাখি। হুমম, আল্লাহ হাফেজ। তন্ময় ফোনটা কেটে পাশে থাকা টঙের দোকান থেকে 1 কাপ চা খেয়ে নিল। তারপর খান বাড়ির উদ্দেশ্যে চলে গেল। সায়ান ফাইলগুলো সূক্ষ্ম চোখে উল্টেপাল্টে দেখছে। লারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সায়ানকে দেখছে। সায়ান বুঝতে পারছে, কিন্তু মুখের উপর চলে যেতে বলতে বারবার অস্বস্তি হচ্ছে। তাই ফাইলগুলো হাতে তুলে নিয়ে বসা থেকে উঠে কেবিন থেকে বের হতে হতে বলে, আমি ফাইলগুলো নিয়ে যাচ্ছি। লারাকে কিছু বলার সুযোগ না দিয়েই বেরিয়ে গেল। অফিস থেকে বের হতেই গাড়ির দিকে যেতেই দেখল এক অচেনা মেয়ে মেজেন্টা কালারের সেলোয়ার কামিজ পরে হাতে একটা প্যাকেট নিয়ে তড়িঘড়ি করে এদিক ওদিক তাকিয়ে অফিসের ভিতরে যাচ্ছে। সায়ানের সন্দেহ হলো, গড়ির দিকে না গিয়ে ওই মেয়ের সামনে গিয়ে দাঁড়ালো। মুখে মাস্ক পরে আছে, শুধু চোখ দেখা যাচ্ছে। এই কে আপনি? অফিসের ভেতর ঢুকছেন কেন? মাস্ক খুলুন। তুলি আকস্মিক সামনে কাউকে এসে দাঁড়াতে দেখে হকচকিয়ে গেল। এর আগেও তো এসেছে কই, তখন তো কেউ এভাবে বলেনি। তুলি লোকটার মুখের দিকে তাকালো। নতুন নতুন লাগছে মুখ। আপন মনে বিড়বিড় করল তুলি। তুলিকে এখনো মাস্ক খুলতে না দেখে সায়ান ধমক দিয়ে বলল, হেই, তোমাকে কিছু বলেছি তো। মাস্ক খুলো কুইক। আর ভেতরে ঢুকছো কেন? একে তো শরীর ভালো না তুলির, তারপর এই লোকের ধমক বেশ খারাপ লাগলো। কিছু বলার জন্য উদ্যত হলে তখনই অফিসের ভেতর থেকে লারা বেরিয়ে আসে। তুলিকে দেখতে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে তুলির দিকে এগিয়ে এসে জড়িয়ে ধরে বলে, আরে তুলা যে, অনেক দিন পর আসলে। ভুলেই গেছো নাকি আমাদের? সায়ান বিড়বিড় করে তুলা নামটা ঠোঁটের কোণে আওড়ালো। তুলা কারো নাম হয়? জানা ছিল না তো। তুলি একবার সায়ানের দিকে তাকিয়ে পরক্ষণেই চোখ সরিয়ে বলে, ভাইয়ার জন্য খাবার নিয়ে এসেছি। ভাইয়া আছে? লারার মুখ ছোট হয়ে গেল। তন্ময় তো নেই তুলা, ও তো একটু আগেই চলে গেল। তুমি আসবে তন্ময় কি জানতো? তুলি ডানে বামে মাথা নাড়ায়। তন্ময় জানতো না। তুলি আজ নিজের হাতে রান্না করেছে। অনেক দিন হলো ভাইয়ের সাথে দেখা হয় না। তাই ভেবেছে আজ নিজের হাতে রান্না করা খাবার নিয়ে ভাইকে দেখে যাবে। ওহ ভাইয়া তাহলে নেই? আচ্ছা, এই প্যাকেটটা ধরো। তুমি আর সব ভাইয়ারা খেয়ে নিও। অনেকটাই আছে খাবার, হয়ে যাবে। তন্ময়কে ফোন দিচ্ছি। তুমি আসছো শুনলে চলে আসবে। না থাক, দরকারি কাজে ব্যস্ত থাকতে পারে। আমি আসি আজ, পরে না হয় আরেক দিন আসব। তুলি চলে গেল। সায়ান তুলির যাওয়ার দিকে তাকিয়ে বলল, মেয়েটা তন্ময়ের বোন? লারা তুলির যাওয়ার পানে তাকিয়ে বলল, হুমম, বোনই বলতে পারেন। মানে? ও তেমন কিছু না, চলুন ভেতরে তুলির হাতের রান্না খেয়ে দেখুন, অনেক সুন্দর রান্না করে মেয়েটা। তন্ময়ের উছিলায় বেশ কয়েকবার তুলির হাতের রান্না আমাদের ভাগ্যে জোটে। আপনি খেয়ে দেখুন, প্রশংসা না করে পারবেন না। সায়ান খাবে না বলে জানালো। মনক্ষুণ্ণ হলো লারার। সায়ান জারতার হাতের রান্না খায় না। আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে চলে গেল। তন্ময় এসে বসে আছে খান বাড়ির ড্রয়িং রুমে। দোলন রেডি হচ্ছে। রাফি ভ্রু কুচকে তাকিয়ে আছে। কিরে তন্ময়, বাপ আর কত বাসার বাহিরে থাকবি? আমাদের তো ইচ্ছে করে ছেলে ছেলে বউদের সেবাযত্ন পেতে। বয়স হয়েছে তো। তন্ময় তাকালো রাফির দিকে। তোমাকে চাচা ডাকবো নাকি ফুফা? যাক, ফুফাই ডাকি। এই না, চাচা ডাক। কিসের ফুপা ডাকিস? ওকে, তোমার তো এখনো বয়স হয়নি। এখনো ইয়াং আছো। এখনো মেয়েরা তোমায় দেখলে পাগল হয়ে যাবে। নিজেকে বুড়ো দাবি করো কেন? রাফি সন্দেহান গলায় বলে, সত্যি বলছিস? আমি এখনো ইয়াং? তর ফুপি যে বলে আমি নাকি বুড়ো হয়ে গেছি। খেপায় তোমাকে। হিংসে করে তোর ফুপি আমায়, বুঝলি? তার থেকে এখনো ইয়াং দেখতে যে আমি, সেজন্য।
তন্ময় মুচকি হাসল। রমিলা বেগম লাঠি ঠক ঠক করতে করতে তন্ময়ের পাশে বসল। তন্ময় রমিলা বেগমের দিকে তাকিয়ে বলল, কেমন আছো দাদু? রমিলা বেগম আফসোস করে বলে, তোকে ছাড়া কি করে ভালো থাকি বল? ছোট থেকে মানুষ করলাম, আর বড় হতে না হতেই দূরে চলে গেলি। কাজের জন্য বাহিরে থাকতে হয় দাদু। খুব শীঘ্রই ফিরব বাসায়। রমিলা বেগমের চোখ মুখ আনন্দে ভরে ওঠে। সত্যি? হ্যাঁ। তৃষ্ণা দোলনকে নিয়ে নিচে নামে। তন্ময় একবার দোলনের দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। তন্ময় বসা থেকে উঠে দাঁড়ালো। উপরে লুকিয়ে থাকা চিত্রার দিকে একবার তাকিয়ে দোলনের হাত ধরে আসি বলে বের হয়ে আসলো। কিরে মিথিলা, ড্রেসে এভাবে কাদা লাগিয়ে এসেছিস কেন? রাস্তা দিয়ে হেঁটে যাস নাকি কাদায় গড়াগড়ি করতে করতে যাস কোনটা? মরিয়ম মান্নানের কথায় রুম থেকে বেরিয়ে আসলো মিথিলা। মরিয়ম মান্নান রশিতে এলোমেলো করে রাখা কলেজ ড্রো নেড়েচেড়ে দেখলেন। বিরক্ত নিয়ে ফের শুধালো, কাপড়ও ভালো করে ধুতে শিখিসনি? শ্বশুর বাড়ি গিয়ে এমন ভাবে জামা কাপড় ধুয়ে দেখিস ছেটিয়ে বিদায় করবে। মিথিলা সোজা মায়ের সামনে এসে দাঁড়ালো। কোমরে হাত গুজে বলল, আমি ইচ্ছে করে কাদা লাগাইনি মা। এক অসভ্য লোক কাদা ছিটিয়ে দিয়েছে, যার কারণে আমার এই ফোকা ফোকা ড্রেস লালচে হয়ে গেছে। মরিয়ম মান্নান ভ্রু কুঁচকে তাকালো। মেয়ের মাথায় গাঁটটা মেরে বলল, নিজের দোষ অন্যের ঘাড়ে দেওয়া কবে বন্ধ করবি? তুই কেমন আমি মনে হয় জানি না? ড্রেস ছাদে শুকিয়ে দিয়ে আয়, এখনো ভিজা আছে। মিথিলা কথা না বাড়িয়ে ড্রেস নিয়ে ছাদে মেলে দিল। সাজ সন্ধ্যা, বেকনিতে দাঁড়িয়ে আছে চিত্রা। মন আজ ভীষণ খারাপ। দীর্ঘ 20টা বছর ধরে ছেলের সাথে দূরত্ব। কবে ঘুচবে এই দূরত্ব? কবে মা বলে ডেকে উঠবে? এক সন্তানকে হারিয়েছে, আরেক সন্তান থেকেও না থাকার মতো করে আছে। এই আমৃত্যু যন্ত্রণা কবে জীবন থেকে দূর হবে? কথাগুলো ভেবে ডুকরে উঠল চিত্রা। ইচ্ছে করছে গলা ফেটে কান্না করতে, কিন্তু পারছে না। কাঁধে কারো স্পর্শ পেয়ে চিত্রা পিছু ঘুরে জাপটে জড়িয়ে ধরে বলল, আমি আর পারছি না এমপি সাহেব। আমার দম বন্ধ হয়ে আসছে। কোন পাপের শাস্তি পাচ্ছি আমি? তন্ময়ের কাছে নিজেকে নিয়ে এই ক্রোধ রাগ আমি পারছি না নিতে। আমি কি সত্যি একজন ওয়ার্থলেস মা? এক সন্তানকে নিজের ভুলের জন্য হারিয়েছি, আরেক সন্তান কাছে থেকেও নেই। আমার কষ্ট হচ্ছে এমপি সাহেব। কিছু করুন না। আমার মেয়েটাকে কি আমি আর কখনো খুঁজে পাবো না? আপনি পারলেন না আমার মেয়েটাকে খুঁজে দিতে। আপনি কথা দিয়ে কথা রাখতে পারেননি এমপি সাহেব। কথাটা বলে পাগলের মতো কান্না করতে লাগলো চিত্রা। প্রত্যেকটা কথা ছুরির মতো বুকে এসে বিঁধল তুষারের। পুরনো অতীত, তুষার, চিত্রার প্রাণভোমরা তৃষা, সেই ছোট্ট মেয়েটা আজ 19টা বছর হলো তাদের কাছে নেই। তন্ময়ের যখন বয়স 7 তখন চিত্রা আবার প্রেগন্যান্ট হয়। তাদের ঘর আলো করে এসেছিল মেয়ে। সে কি খুশি চিত্রা, তুষার। পুরো বাড়ির চোখের মণি ছিল তৃষা। আর সবচেয়ে তৃষাকে ভালোবাসত তন্ময়। বোনকে কারো কাছে মিনিটের জন্য দিত না। বোন অন্তঃপ্রাণ ছিল। কিন্তু ভাগ্যের পরিহাস, সেই ছোট্ট তৃষা তাদের কাছে বছর খানেকের মতো ছিল। চিত্রার বোকামির জন্যই হারিয়ে ফেলল চিরতরে সেই ছোট্ট তৃষাকে। 19 বছর আগে। দিনটি ছিল মার্চ মাসের 3 তারিখ। তন্ময়ের স্কুলে ক্রীড়া প্রতিযোগীর ফেস্টিভ্যাল ছিল। সেই ফেস্টিভ্যালে চিত্রা, অধরা, তৃষ্ণা আর রাহা গিয়েছিল। রাহা তৃষার থেকে 8 মাসের বড়। তন্ময় দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। সেই নিয়ে চিত্রার খুশির শেষ নেই। চিত্রা জীবনে একটা প্রাইজও আনতে পারেনি খেলাধুলা করে। সেখানে তার ছেলে আনছে, বিষয়টা গর্ব করার মতো চিত্রার কাছে। তন্ময়ের স্কুলের বড় মাঠটাতে প্যান্ডেল সাজানো হয়েছিল। বিকেলের দিকে অনুষ্ঠান শুরু হয়। সন্ধ্যার পর দিয়ে পুরস্কার বিতরণ করা হয়। সেদিন যখন পুরস্কার বিতরণ করা হচ্ছিল, কিন্তু আকস্মিক আগুন লেগে যায় প্যান্ডেলে। চারিদিকে মানুষ ছুটাছুটি করছিল। স্টেজে অলরেডি আগুন লেগে গেছে। সবাই প্রাণ বাঁচাতে দৌড়ে চলে যাচ্ছে। ছোট্ট 9 মাসের তৃষা তখন চিত্রার কোলে। তার চোখ গিয়ে ঠেকে আছে স্টেজে থাকা ছোট্ট তন্ময়ের দিকে। সবাই নামছে স্টেজ থেকে, কিন্তু কেউ তন্ময়কে নামাচ্ছে না। কথায় আছে, বিপদে পড়লে মানুষ আগে নিজের প্রাণ বাঁচায়। নিজের প্রাণ বাঁচাতে অন্যের প্রাণ চলে যাক, তাতে কিচ্ছু যায় আসে না। ছোট্ট তন্ময় ভয়ার্ত চেহারা নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। এমন পরিস্থিতির সম্মুখীন কখনোই হয়নি। সামনে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে তো বোনের দিকে তাকাচ্ছে। অধরা বারবার চিত্রাকে টানছে বের হতে, কিন্তু চিত্রা এক পাও নড়ছে না। তন্ময়ের দিকে চেয়ে ভয়ার্ত চেহারা নিয়ে বলল, অধরা আপা, আমার তন্ময় স্টেজে। আপা, আমার তন্ময়কে বাঁচাও না। অধরা তাকালো স্টেজে। ছোট্ট তন্ময় ভয়ে গুটিয়ে আছে। আমি এখনই তন্ময়ের কাছে যাচ্ছি অধরা। তুমি তৃষাকে নিয়ে বের হও। আগুন ছড়িয়ে যাচ্ছে তো। অধরা ছোট লাগালো স্টেজের দিকে।
চিত্রা ঠাই দাঁড়িয়ে রইল, কিন্তু তৃষ্ণা চিত্রাকে আর দাঁড়িয়ে থাকতে দিল না। হাত টেনে বাহিরে নিয়ে গেল। প্রায় মিনিট 20 হয়ে যায়, অধরা তন্ময়ের আসার নাম নেই। আগুন আরো ভয়াবহ রূপ ধারণ করেছে। ফায়ার সার্ভিসের গাড়ি এসেছে আগুন নিয়ন্ত্রণ করতে। চিত্রা আর দাঁড়িয়ে থাকতে পারল না। গলা ছেড়ে অধরা তন্ময়কে ডাকতে লাগল, কিন্তু কেউ কোনো সাড়াশব্দ দিল না। চিত্রার বুক ধক করে উঠছে। তৃষ্ণাটাও কাছে নেই। চিত্রা আশেপাশে তাকালো। চিত্রার পাশেই দাঁড়িয়ে আছে এক মধ্যবয়সী মহিলা। চিত্রা তার সামনে দাঁড়িয়ে অস্থির কণ্ঠে বলল, খালা, আমার বাচ্চাটাকে একটু রাখবেন? আমার ছেলেটা আগুনের ভেতর এখনো আছে। প্লিজ একটু রাখুন না, আমি ছেলেটাকে নিয়েই আসি। মহিলাটা তৃষাকে কোলে তুলে নিল। চিত্রা আর এক মুহূর্ত দেরি করল না। ছুট লাগালো। চিত্রার ছুট লাগানো দেখে এক ফায়ার সার্ভিসের লোক বলে উঠল, আরে এই মহিলাকে কেউ আটকান, আগুন কন্ট্রোলের বাহিরে চলে গেছে। কিন্তু ততক্ষণে চিত্রা ভেতরে ঢুকে যায়। স্টেজের কাছটায় আসতেই দেখে অধরা তন্ময়কে কোলে নিয়ে সতর্কতার সাথে নামছে স্টেজ থেকে। অধরার হাতের এক পাশ পুড়ে গিয়েছে। চিত্রা দৌড়ে আসলো ওদের কাছে। ছেলেকে অধরার থেকে নিজের কোলে নিল। তন্ময়ের পুরো মুখে অসংখ্য চুমু দিল। অধরা তার পুড়ে যাওয়া হাতের দিকে একবার তাকিয়ে বলে, চিত্রা, আমাদের বের হতে হবে। দেখো আগুন ছড়িয়ে যাচ্ছে। চিত্রা মাথা ঝাঁকালো। অধরাকে নিয়ে বেরিয়ে আসলো আগুন থেকে। বাহিরে এসে ছেলেকে কোলে নামিয়ে পাশে তাকালো। ঠিক এই খানটাতেই তো ওই মহিলার কাছে তার তৃষাকে রেখে গিয়েছিল। ওই মহিলা তো নেই। পুরো বাহিরটা হন্যে হয়ে খুঁজল চিত্রা, কিন্তু ওই মহিলার ছায়াও খুঁজে পাওয়া গেল না। চিত্রা মেয়েকে খুঁজে না পেয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেলে অধরা ধরে ফেলে। তৃষ্ণা একটু সাইডে গিয়েছিল রাফিকে ফোন করে এখানকার অবস্থা জানাতে। চিত্রাকে অধরার উপর পড়ে যেতে দেখে অস্থির কণ্ঠে বলে, কি হয়েছে আপু চিত্রার? তৃষাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটা যেন বাজের মতো এসে লাগলো মাথায় তৃষার। তৃষা তো চিত্রার কোলেই ছিল। কি বলছো আপু? তৃষা তো চিত্রার কোলেই ছিল। অধরা সব খুলে বলল তৃষ্ণাকে। সব শুনে তৃষার মাথায় হাত। তড়িঘড়ি করে ব্যাগ থেকে ফোন বের করে তুষারকে বলল। তুষার কথাটা শোনা মাত্রই ছুটে আসে। চিত্রা তখনও সেন্সলেস হয়ে পড়ে আছে। তুষার ইমিডিয়েটলি পুলিশের সাথে যোগাযোগ করে। পুরো লোক লাগিয়ে হন্যে হয়ে খোঁজা শুরু করে মেয়েকে। তুষার চিত্রাকে নিয়ে হসপিটালে যায়। চিত্রার জ্ঞান ফিরা জরুরি। কি করে পারল মেয়েটাকে জারতার কাছে দিতে? হসপিটালে আনার ঘণ্টা খানেক পর চিত্রার জ্ঞান ফিরে। চিত্রা জ্ঞান ফিরে পাওয়ার পর থেকে তৃষার খোঁজ যায়। তুষার শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে কেন সে মেয়েকে অচেনা মহিলার কাছে দিল। চিত্রা সব বলে। তুষারের রাগে মাথা ফেটে যাচ্ছে। এর মধ্যে পুলিশ আসে মহিলাটার ফেস স্কেচ করার জন্য। কিন্তু চিত্রা তো মহিলাটার ফেস দেখেনি। ওড়না দিয়ে ঢাকা ছিল। পুলিশ হতাশ হলো। জিজ্ঞেস করল, কিচ্ছু কি দেখেননি? তার ফিটনেস, চোখ নজর কাড়ার মতো কোনো জিনিস? চিত্রা মনে করার চেষ্টা করল। বেশ খানিকটা পর বলে উঠল, হ্যাঁ মনে পড়েছে। মহিলাটার কপালে আড়াআড়ি ভাবে দুটো ক্রস চিহ্ন ছিল, সম্ভবত কেটে যাওয়ার চিহ্ন ওটা। আর কিছু মনে আছে? চিত্রা না জানালো। ছোট্ট তন্ময় বাহিরে কান্নাকাটি করছে বোনের জন্য। রমিলা বেগম সামলাচ্ছে বাচ্চাটাকে। অধরা কেবিনে শুয়ে আছে, পুড়ে যাওয়া হাতে ব্যান্ডেজ করা হয়েছে। তুষার রেগে বাহিরে চলে গেছে। একটু পর পর একে ওকে ফোন করে জিজ্ঞেস করছে কোনো খোঁজ পেল কিনা। কেউ কোনো খোঁজ দিতে পারল না। পরের দিন সকালে পুলিশ এসেছে খান বাড়িতে। চিত্রা পুরো অসুস্থ হয়ে পড়েছে মেয়েকে না পেয়ে। পুলিশ জিজ্ঞেস করল তুষারকে তার কোনো শত্রু আছে কিনা। তুষার ভেবে না জানালো। আকবর বা হালিম সরকারের সাথে প্রায় বেশ কিছু বছর ধরে যোগাযোগ নেই। তুষার অগোচরে খোঁজ নিয়েছিল, তাদের হাত নেই এসবে। পুলিশ অফিসার তপ্ত শ্বাস ফেলে বলল, তাহলে এখন মুক্তিপণের অপেক্ষায় থাকতে হবে। মহিলাটা যদি মুক্তিপণের উদ্দেশ্যে কিডন্যাপ করে থাকে তাহলে নিশ্চয়ই ফোন দিবে। তুষার রেগে উঠল। দাঁত চেপে বলল, তার জন্য কি খোঁজা বন্ধ করে দিবেন? আমার মেয়েকে যেভাবে হোক আমার সামনে চাই। আকাশ পাতাল তোলপাড় করে হলেও খুঁজে এনে দিবেন। কিন্তু আপনার ওয়াইফ তো কোনো ক্লু দিতে পারল না। যেটুকু দিয়েছে সেটার সূত্র ধরে খুঁজুন। আর আগুনটা লাগলো কি করে জানা গেছে? জি, শর্ট সার্কিটে আগুন লেগেছে। এটা অ্যাক্সিডেন্টালি ঘটেছে। আর ইউ শিওর? জি, ইনভেস্টিগেটর করে এটাই জানা গেছে। আমার মেয়ের খোঁজ করুন। পুলিশ অফিসার মাথা নাড়িয়ে চুপচাপ চলে গেল। প্রায় 5 দিন কেটে গেল। কোনো খোঁজ পাওয়া যায়নি ওই ছোট্ট তৃষার। খান বাড়িতে শোকের ছায়া ছেয়ে গেছে। ছোট্ট তন্ময়ের দু চোখের বিষ হয়ে গেছে চিত্রা। চিত্রার ছেলের দিকে ধ্যান নেই। ছোট তৃষার জামাকাপড় বুকে জড়িয়ে কেঁদে কেটে দিন পার করে।
তুষার সারা দিন মেয়ের খোঁজ করে, রাতে বাড়ি ফিরলে চিত্রা দরজার পানে তাকায় এই আশায় তুষার তার রত্নকে নিয়ে ফিরেছে। কিন্তু ফিরে না, তুষার খালি হাতে ফিরে। তুষারের সারা রাত ঘুম হয় না। চিত্রাকে সামলাতে সামলাতে তার ঘুম আর আসে না। প্রায় 1 মাস হয়ে গেল মেয়ের খোঁজ আর পেল না খান পরিবার। চিত্রা এখন আর কাঁদে না, চোখের জল ফুরিয়ে গেছে। ছোট্ট তন্ময়ের মুখের এক বাক্য তাকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। চিত্রা ঘরকুনো হওয়ার পর থেকে তন্ময়ের দেখভাল অধরা, তৃষ্ণা, রমিলা বেগমই করছেন। ছোট্ট তন্ময় বারবার বোনকে চাইছে। কতগুলো দিন হয়ে গেল বোনকে সে দেখে না, ছুতে পারে না। তৃষ্ণা খাবার নিয়ে বসে আছে। তন্ময় কিছুতেই খাবে না। তৃষ্ণা হাঁপিয়ে গিয়েছে। তন্ময়ের মুখের সামনে খাবার ধরতেই তন্ময় রাগে বসা থেকে উঠে দাঁড়ালো। রাগ নিয়ে বলল, বললাম না খাবো না, আমার বোনকে এনে দাও। মায়ের জন্য আমি আমার বোনকে হারিয়ে ফেলছি। আই হেট মাই মমো, আই হেট হার। চিত্রা তখন সিঁড়ি বেয়ে নিচে নামছিল। তন্ময়ের মুখে এই কথাটা শুনে তার পা থেমে যায়। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। দৌড়ে ছেলের কাছে আসলো। টেনে বুকে জড়িয়ে ধরতেই ঠেলে দূরে সরিয়ে দিল। সেই থেকে মা ছেলের মাঝে দূরত্ব এখনো সেই দূরত্বই রয়েছে। তন্ময় এখনো দাবি করে তার বোনকে তার মায়ের দোষেই হারিয়েছে। বোনকে হারানোর পরের বছর থেকেই তন্ময় হোস্টেলে থাকা শুরু করল। কলেজ ভার্সিটি হোস্টেলে থেকেই শেষ করেছে। খুব কম এসেছে বাড়ি। তৃষা হারিয়ে যাওয়ার বছর 4 পর অধরা দেশের বাহিরে চলে যায়। ভালো একটা কোম্পানি থেকে জবের অফার পাওয়ায় তন্ময় তখন 9 পড়ে। একদিন তন্ময় জানতে পারে তাদের এতিমখানায় পুতুলের মতো একটা মেয়ে এসেছে। তন্ময় সেদিন ছুটে আসে সেই পুতুলকে দেখতে। পুতুলের মতো দেখতে তুলিকে অজান্তে নিজের বোনের জায়গায় বসিয়েছে। তবুও নিজের বোনের আক্ষেপটা থেকেই যায়। সেজন্য নিজের বোনকে খোঁজার জন্য সে সিআইডিতে যোগ হয়েছে। বছর 1.5 হলো। 10তলা বিল্ডিংয়ের 8 তলায় বেকনিতে দাঁড়িয়ে আছে এক মধ্যবয়সী রমণী। শরীরে শুভ্র রঙের শাড়ি। দৃষ্টি তার আকাশ পানে থাকা জ্বলজ্বল করতে থাকা লক্ষ লক্ষ তারার মাঝে থালার মতো থাকা চাঁদের দিকে। পুরনো কিছু তিক্ততা বড্ড ঝলসে দিচ্ছে তার হৃদয়কে। এত বছর পেরিয়ে গেল তবুও সেই আগের দিনগুলোতেই যেন থেমে আছে অধরা। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। সবচেয়ে জ্বলতে থাকা তারাটার দিকে তাকি মুচকি হেসে বলল, কেমন আছেন ওপারে প্রিয়তম? বড্ড মনে পড়ে আপনাকে। আবার ফিরছি আপনার শহরে বেশ অনেকগুলো বছর পর। আপনি কি ধরা দিবেন আবার এই রমণীকে, কোনো পাখির বেশে না হয় কোনো শীতল হাওয়ায় মিশে? শরীরের জ্বালাটাকে কমিয়ে দিয়েন একটু। হাঁপিয়ে গিয়েছি অনেক। বড্ড ক্লান্ত যে। দীর্ঘ 16 বছর পর নিজ মাতৃভূমিতে পা রাখল অধরা। এয়ারপোর্ট থেকে বের হয়ে প্রাণ ভরে শ্বাস নিল। নিজ মাতৃভূমির মাটির ঘ্রাণই থাকে আলাদা। চোখ থেকে সানগ্লাসটা খুলে এদিক ওদিক তাকালো। কিছুটা দূরে চিত্রা, তৃষ্ণাকে দেখতে পেয়ে এগিয়ে গেল। চিত্রা, তৃষ্ণা এসেছে অধরাকে রিসিভ করতে। অধরাকে দেখামাত্রই চিত্রা জড়িয়ে ধরল। অধরা ও পরম আবেশে জড়িয়ে ধরল চিত্রাকে। কেমন আছো চিত্রা? চিত্রা অধরাকে ছেড়ে জবাব দিল, এই তো আছি ভালো। তুমি? অধরা স্মিত হেসে জবাব দিল, এই তো তোমাদের দেখে ছুতে পেয়ে ভালো লাগছে এখন। তৃষ্ণা অধরাকে জড়িয়ে ধরে বলল, অনেক মিস করছি তোমায় আপু। আমিও। চলো বাসায়, সবাই অপেক্ষা করছে। অধরা, চিত্রা, তৃষ্ণা গাড়িতে উঠে পড়ল। খান বাড়িতে আজ খুশির আমেজ। 16 বছর পর বাড়ির মেয়ে বাড়ি ফিরেছে। রমিলা বেগম কতগুলো বছর পর মেয়েটাকে সামনাসামনি দেখছে। বড্ড ভালোবাসে এই মেয়েটাকে রমিলা বেগম। ভালোবাসবেই না বা কেন? নিজের ছেলের ভালোবাসার মানুষ যে এই অধরা। ছেলের ভালোবাসার মানুষটিকে বড্ড স্নেহ করে রমিলা বেগম। ছেলের মৃত্যুর পর দেখেছে এই মেয়েটা কিভাবে গুমরে জীবন পার করেছে। সেই সময়টাতে বাড়ির সকলে অধরাকে সাপোর্ট দিয়েছে মুভ অন করার জন্য। রাতুল চলে যাওয়ার 8 মাস পর মুভ অন করতে পেরেছিল অধরা। অধরা বাসায় এসেই রমিলা বেগমের কোলে মাথা রেখে শুয়ে আছে। কেমন একটা মামা গন্ধ নাকে ভেসে আসছে। অধরা। রমিলা বেগমের ডাকে অধরা রমিলা বেগমের দিকে তাকালো। হু বলো মা, আবার কি ফিরে যাবে ওই সদূর দেশে? না, আর ফিরবো না ওই দেশে। এখন থেকে তোমাদের সাথেই থাকবো। রমিলা বেগমের মুখে হাসি ফুটল। সত্যি? হুমম, বয়স হচ্ছে, বাকি সময়টা তোমাদের সাথেই থাকবো। রমিলা বেগম থমথমে মুখ করে বলল, জীবনটাকে আরেকবার সুযোগ দেওয়া যায় না অধরা? অধরা শোয়া থেকে উঠে বসল। খোলা চুলগুলো হাতখোপা করে উঠে দাঁড়ালো। তারপর শক্ত মুখে বলল, জীবনকে বারবার সুযোগ দেওয়া যায় না মা। বেশ কয়েকবার জীবনকে সুযোগ দিয়ে দেখেছি, পৃথিবী বারবার শূন্য হাতে আমায় ফিরিয়ে দিয়েছে। তাই আমি আর নতুন করে শূন্য হতে চাই না।
রমিলা বেগম হতাশ হল। মেয়েটার জীবনটা কি আর আনন্দে পরিপূর্ণ হবে না? সবাই বিয়ে শাদী করে নিজেদের জীবন পার করছে, আর এই মেয়ে এখনো রাতুলেই আটকে আছে। রাতুল চলে যাওয়ার পর কত বুঝিয়েছে বাড়ির লোক নতুন করে জীবন শুরু করতে, বিয়ে শাদী করতে, কিন্তু অধরা আর বিয়ে শাদী করবে না বলে সাফ জানিয়ে দেয়। অধরা নিজের রুমে চলে আসে। বালিশের নিচ থেকে ফোন বের করে তন্ময়ের নম্বরে কল করে। এসেছে সেই কখন, অথচ ছেলেটা এখনো এলো না দেখা করতে। অধরা বেশ রেগে আছে। চিত্রার কাছে শুনেছে তন্ময় এখনো সেই আগের রাগ জেদ নিয়ে দূরত্ব বাড়িয়ে রেখেছে মা ছেলের মাঝে। এবার সে মা ছেলেকে মিলিয়েই ছাড়বে, অনেক হয়েছে আর না। কথাটা মনে আউড়িয়ে কল লাগায়। দুবার রিং হতেই ফোন রিসিভ হলো। তন্ময়কে কিছু বলার সুযোগ না দিয়েই অধরা বলে উঠল, কি ব্যাপার, এখনো আসলে না কেন এ বাড়ি? আমি এসেছি, খবর কানে যায়নি? তন্ময় ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে। দোলন বিছানায় বসেছিল। আকস্মিক তন্ময়ের ফোন বেজে উঠায় দোলন সেদিকে তাকায়। তারপর তন্ময়কে ডেকে বলে, শুনছেন, আপনার ফোনে কেউ কল দিয়েছে। তন্ময়ের কোনো সাড়া শব্দ আসলো না। রিং হয়ে কেটে গিয়ে আবার বেজে উঠতেই দোলন ফোনটা রিসিভ করে। কানে নিতেই মেয়েলি কণ্ঠ কানে ভেসে আসে। দোলন হকচকিয়ে যায়। অধরা কথার পিঠে জবাব না পেয়ে ফের বলে উঠে, কি হলো, চুপ কেন? আসবে না? উনি ওয়াশরুমে গেছে। অধরা ভ্রু কুচকালো, কে তুমি? আমি দোলন। অধরার কিছু মনে পড়তেই মুখে হাসি ফুটল। তন্ময়ের বউ তুমি? দোলন মৃদু স্বরে বলল, জি, কিন্তু আপনি কে? আমি অধরা, তন্ময়ের ফুপি। দোলন মনে মনে নিজেকে খানিক বকাবকি করে নিল। অধরাকে কি নাকি ভেবে নিয়েছিল এই বজ্জাত মন। ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেতেই দোলন সেদিকে তাকায়। তন্ময় নিজের ফোন দোলনের হাতে দেখে ভ্রু কুচকায়। এগিয়ে এসে বলে, আমার ফোন তোমার হাতে কেন? দোলন ফোনটা এগিয়ে দিয়ে বলে, অধরা ফুপি ফোন করেছে। তন্ময় ফোনটা হাতে নেয়। তারপর বেকনিতে গিয়ে কথা বলে। মিনিট 10 পর রুমে এসে রেডি হয়। দোলন চুপচাপ বসে বসে তন্ময়ের রেডি হওয়া দেখছে। দোলনকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তন্ময় ভ্রু কুচকে বলে, ছেলেদের সাজ দেখো নি কোনোদিন? দোলন একই ভঙ্গিতে জবাব দেয়, হ্যাঁ দেখেছি। আপনি এখন বের হবেন? হ্যাঁ, কেন? না এমনি। ও বাড়ি যাবেন? হ্যাঁ, তবে এখন না, এখন অন্য কাজে যাচ্ছি। আমি এখন আসছি, বোরিং লাগলে টায়রার সাথে গিয়ে গল্প করবে। কথাটা বলে তন্ময় চলে গেল। দোলন বসা থেকে উঠে দরজা আটকে দিল। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে রাহা। দৃষ্টি তার দূর আকাশে। পাশেই দাঁড়িয়ে আছে অধরা, দৃষ্টি তার রাহার দিকে। সেই কখন থেকে মেয়েটা আকাশের দিকে তাকিয়ে আছে তো আছেই। অধরা এবার রাহার কাঁধে হাত রাখল। রাহা দৃষ্টি আকাশ থেকে সরিয়ে অধরার দিকে তাকালো। কি দেখছি শত আকাশের দিকে তাকিয়ে? রাহা মুচকি হেসে বলল, রং খুঁজছি ফুপি। অধরা ভ্রু কুচকে বলল, কিসের রং? জীবনের রং ফুপি। আকাশেরও নিজস্ব 7 রং আছে। কিন্তু কিন্তু কি? না কিছু না, চলো রাত হয়েছে, ঘুমাবো। রাহা চলে গেল। অধরা রাহার যাওয়ার পানে তাকিয়ে নিজেও হাঁটা ধরল। রাহা রুমে এসে দরজা বন্ধ করে পড়ার টেবিলে গিয়ে বসে ড্রয়ার থেকে একটা ডায়েরি বের করে। ডায়েরিটা আজ দীর্ঘ 3টা বছর ধরে সাথে। কত অনুভূতি জমা আছে এই ডায়েরিতে তা কেবল এই ডায়েরি আর রাহা জানে। আজ দীর্ঘ 2 মাস পর আবার সে এই ডায়েরি খুলল। আজ তার ভীষণ মন খারাপ। বড্ড মনে পড়ছে কাউকে। প্রায় আধ ঘন্টার মতো ডায়েরিটা হাতে নিয়ে বসে রইল। কোনো শব্দ খুঁজে পাচ্ছে না লিখার জন্য। ওই পুরুষটাকে নিয়ে আর কি লিখা যায়? গুগল ঘাটল রাহা, তারপর চিঠি পড়ল, অতঃপর আধ ঘন্টা পর বইয়ের ভাঁজ থেকে কলমটা বের করে রাহা লিখতে শুরু করল। কেমন আছেন আপনি অপ্রিয় পুরুষ? ভালো আছেন নিশ্চয়ই, ভালো থাকারই কথা। আপনার মতো এত দারুণ একটা মানুষ কি খারাপ থাকতে পারে? আজ জানেন আপনাকে না ভীষণ মনে পড়ছে। সেজন্য আপনাকে আমি লিখতে বসেছি। যেন তেন কিছু না, কিংবা কোনো প্রেমপত্রও না। আপনাকে আমি চিঠি লিখতে বসেছি। জানেন কত সময় ব্যয় করলাম কি লিখব আপনায় নিয়ে এটা ভাবতেই। গুগলও ঘাটলাম, খানিক চিঠিও পড়ে ফেললাম, তবুও আবেগগুলোকে মুঠোর মধ্যে বন্দি করে রাখতে পারছি না। সভ্যতার এ যুগে আমাদের আবেগ অনুভূতিকে মলিন করা চিঠি নামক ভালোবাসা ভরা কথাগুলো এখন হারিয়ে গেছে। আর এই হারিয়ে যাওয়া ঐতিহ্যের মাধ্যমে মনের কথাগুলোকে ভাসিয়ে দিলাম কোনো এক নাম না জানা ঠিকানায়। আচ্ছা, ভালোবাসা শব্দটা এত সুন্দর কেন? তবে একতরফা ভালোবাসার মতো হয়তো চমৎকার সম্ভবত আর কিছু নেই, হতেও পারে না, তাই না? আমার মতো কত মানুষ এমন একতরফা ভালোবেসে যায়। তারা তো জানে প্রিয় মানুষটি তার জীবনে কোনোদিন ধরা দিবে না। যেমনটি আপনি দিবেন না ধরা।
তবুও কেন কমছে না ভালোবাসা বলতে পারেন? আশা তো ছেড়েই দিয়েছি আপনাকে পাবার। বয়স তো হয়েছিল মাত্র 17। সেই 17তে পা দেওয়া এক কিশোরী পড়েছিল আপনার প্রেমে। আপনায় আবেগের বশে প্রস্তাবও দিয়ে ফেলছিল। আপনি ও বয়সের দোষ আর বন্ধুর বোন বলে আবেগ ভেবে উড়িয়ে দিতেন, আমিও বারবার ছুটে যেতাম ইনবক্সের সেই মেসেজ অপশনে। বারবার আইডি ঘেটে দেখতাম আপনার নামের পাশে সবুজ বাতিটি জ্বলে নাকি। আপনার একটা রিপ্লাই ছিল আমার কাছে ঘুটঘুটে অন্ধকার কালো ঢাকা মেঘের মধ্যেও এক ফালি সূর্যের আলো। বারবার মেসেজ দেওয়ায় বিরক্তির উচ্চারণ করতেন, আমার চঞ্চলতা। ঘন ঘন মেসেজ দেওয়া ছিল আপনার অপ্রিয়কর একটি জিনিসের মধ্যে অন্যতম। জানেন তো কেউই আন্দাজ করে না কাউকে ভালোবাসা কতটা সুখের, কতটা আনন্দের, কতটা প্রশান্তির যদিও তাকে পাওয়া হবে না। তার সঙ্গে পথচলা হবে না কোনো দিন। বয়স বাড়তে লাগলো বুঝদার হতে লাগলাম বিরক্ত করা ছেড়ে দিলাম। চঞ্চলতা কেউ মুঠোয় আটকে রাখলাম। তাই বলে কি ভালোবাসা কমে গেছে? আগের মতো প্রকাশ করি না তাই বলে যে ভালোবাসি না তা কিন্তু নয়। ভালোবাসা তো প্রকাশিত করতে নেই আপনার ভাষা মতে, তাই হৃদয়ের সিন্ধুকে খুব সযত্নে আগলে রেখে দিয়েছি। এক জীবন চলে যাবে, মৃত্যু এসে দুয়ারে দাঁড়াবে। চোখের পানিতে বালিশ ভিজল অন্ধকার ঘরে, বুক খা খা করল বছরের পর বছর। দেখবেন না আর কোনো দিন। না পাওয়ার তীব্র ব্যথা নিয়েই চলে যাব একদিন পৃথিবী ছেড়ে। ভেবেছিলাম অনেক কিছু লিখব, মনে মনে গুছিয়েও রেখেছিলাম কিন্তু কলম ধরার সাথে সাথে সব এলোমেলো হয়ে গেল। আপনাকে নিয়ে লিখতে বসলেই কেন যেন বেশি কিছু লিখতেই পারি না। আজ না হয় থাক এটুকুই, কোনো একদিন আপনাকে নিয়ে আবার শেষাংশটা লিখব। কতকাল পর আমি আবার লিখব আপনাকে নিয়ে চিঠি। সেদিনও হয়তো আসবে না ডাকপিয়ন, দিবে না হাঁক, তবুও বসে থাকব নিয়ে অপেক্ষার সেই ডাক। সময়ের বদল, গতিশীল সব। যাবে না চিঠি, ইথারে শুধু এসএমএস। নাই সেই আবেগের লেশ, হৃদয় নিংড়ানো ভালোবাসার একতরফা রেশ। ইতি আপনার প্রেয়সী রাহা। চিঠিটা লিখে থামল রাহা। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। আহ এখন প্রশান্তি লাগছে। ডায়েরিটা আগের জায়গায় রেখে ফোনটা অন করল। ফেসবুক সার্চ অপশনে গিয়ে রাহাত নাম সার্চ দিতেই কাঙ্ক্ষিত আইডিটি চোখের সামনে ভাসমান হল। অভিমান মিশ্রিত কণ্ঠে বলল, বেশ ভালোই আছেন আমাকে ছাড়া তাই না অপ্রিয় পুরুষ? কিন্তু আমি যে ভালো নেই। খুব কি ক্ষতি হতো সেদিন আমায় গ্রহণ করলে? আপনি আবেগ বয়সের দোহাই দিয়ে দূরে সরিয়ে দিলেন, কাজটা কি ঠিক করেছিলেন? আপনি ভীষণ হার্টলেস একটা লোক। হার্ট থাকলে অন্যের হার্টে দুঃখ দিতেন না। আমি আপনাকে ভীষণ হেট করি ভীষণ। সার্চ অপশন থেকে কাঙ্ক্ষিত মানুষের নামটা মুছে ফেলল রাহা। পাহাড় সম অভিমান জমে আছে এই পুরুষকে ঘিরে। অফিসের বন্ধ কক্ষে মিলনের দেহ পড়ে আছে। খিদের যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেই নিজের হাত রিয়ে জখম করে ফেলেছে তবুও একটা শব্দ বের করেনি যে কারা কারা এই নারী পা চার চক্রের সাথে জড়িত। হাতের অবস্থাটা যাচ্ছে তাই। ইনফেকশন হয়ে গেছে। এই যন্ত্রণা থেকে বাঁচতে দেওয়ালে মাথা ঠুকে তোত্তা করেছে। লারার বমি বমি ভাব আসছে মিলনের হাতের অবস্থা দেখে। সায়ান সূক্ষ্ম চোখে দেখল মিলনকে। তারপর বেরিয়ে আসলো ওই কক্ষ থেকে। রাহাতের ইচ্ছে করছে এই দেহটাকে কয়েক টুকরোতে বিভক্ত করতে। অসভ্য ছেলে নিজের প্রাণ দিল অথচ বলল না কারা কারা আছে এসবের পেছনে। কেসটা আরো জটিল হয়ে দাঁড়ালো। সায়ান কেবিনে এসে চেয়ারে পুরো শরীরের ভার ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে নিল। পুরো শরীর ঘেমে গেছে। মাথার উপর সিলিং ফ্যানটা ভনভন করছে। বেশ কিছুক্ষণ এভাবে অতিবাহিত হওয়ার পর সামনে টেবিলে থাকা ফোনটা বেজে ওঠে। সায়ান ফোনের শব্দে চোখ মেলে তাকায়। টেবিল থেকে ফোনটা নিতেই চোখে পড়ে রাকিব হোসাইন নাম। সায়ান আলতো হাসে। ফোনটা কানে নিতেই ওপাশ থেকে ভেসে আসে, হোয়াটসঅ্যাপ মাই বয়, অল গুড। কেমন আছো? বেটাকে ছেড়ে বাবা কি করে ভালো থাকে বলো তো? তাহলে বিডি চলে এসো। হ্যাঁ আসছি এবার। সায়ান অবাক হয়। সত্যি বিডি আসছো? নাকি জোকস? সত্যি বিডি আসছি আমি। কবে? সিক্রেট। মিথ্যা কথা। মজা করছো নিশ্চয়ই মামু। এত বছরেও যখন তোমায় বিডি আনতে পারলাম না আর এখন কি না তুমি নিজ থেকে বিডি আসবে? এটাও বিশ্বাস করা লাগবে আমার? তোর মামু কিন্তু মিথ্যা বলে না সায়ান। সায়ান এবার সিরিয়াস হলো। সত্যি তাহলে আসছো? হুম মম। সময় ঘনিয়ে এসেছে যে বিডি তো ব্যাক করতেই হবে। মানে? ও কিছু না, খুব শীঘ্রই দেখা হচ্ছে। নিজের খেয়াল রাখিস, আল্লাহ হাফেজ। রাকিব হোসাইন ফোন কেটে দিল। সায়ান তাকিয়ে রইল ফোনের দিকে। লোকটা পুরো রহস্যময় সায়ানের কাছে। কেমন যেন রহস্য নিয়ে সব সময় কথা বলে।
ড্যাশ 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 পরন্তু বিকেলে রাস্তার পাশ ঘেঁষে হেঁটে যাচ্ছে চিত্রা। গন্তব্য তার এতিমখানায়। দুপুরে দিকে খবর পেয়েছে তুলির শরীরে ভীষণ জ্বর এসেছে। খবরটা শোনা মাত্রই চিত্রা বের হয়েছে বাসা থেকে। এতিমখানা খুব বেশি দূরে নয়, তাই পায়ে হেঁটে আসছে। এতিমখানার মোড়ে আসতেই চিত্রা দোকান থেকে দুটো কোন আইসক্রিম নেয়। মেয়েটা বড্ড ভালোবাসে কোন আইসক্রিম। এতিমখানার ভেতরে ঢুকতেই ছোট ছোট বাচ্চারা দৌড়ে আসে চিত্রার কাছে। চিত্রা পরম আবেশে তাদের জড়িয়ে নেয় বক্ষপটে। এই এতিম শিশুগুলোর মাঝে থাকলে অদ্ভুত এক শান্তি পাওয়া যায়। তাই তো এতিমখানার নাম দেওয়া হয়েছে শান্তিনিকেতন। হাফিজা বেগম এগিয়ে এলেন। বাচ্চাগুলোকে বললেন গিয়ে খেলতে। বাচ্চাগুলো চলে গেল। চিত্রা বাচ্চাগুলোর যাওয়ার দিকে তাকিয়ে বলল, এখন কেমন আছে তুলি? হাফিজা বেগম দুশ্চিন্তা নিয়ে বললেন, জ্বর কমেনি এখনো। চিত্রা চকিতে তাকালো। তারপর দ্রুত পায়ে হেঁটে তুলির রুমের দিকে গেল। বিছানায় কাঁথা শরীরে দিয়ে গুটিসুটি হয়ে শুয়ে আছে তুলি। মাথা ব্যথায় চোখ খুলে তাকাতে পারছে না। চিত্রা তুলির পাশে বসল। কপালে হাত রাখতেই শিউরে উঠল। গলা ছেড়ে হাফিজা বেগমকে ডেকে বলল, ডক্টর কি বলেছে? জ্বর কেন কমেনি? মেডিসিন তো দিয়েছে, খেয়েছে কিছুক্ষণ আগে। আজ রাতের মধ্যে নাকি জ্বর নেমে যাবে। চিত্রা তপ্ত শ্বাস ফেলে পাশে থাকা জলের বাটি থেকে ভেজা পট্টি তুলে নেয়। হাতের আইসক্রিমটা ফ্রিজে রেখে দিতে বলে তারপর ভেজা পট্টিটা চেপে তুলির কপালে দেয়। তুলি ঠান্ডা স্পর্শ পেয়ে কেঁপে উঠে। চোখ খোলার চেষ্টা করতেই চিত্রা বলে উঠে, তাকাস না, শুয়ে থাক আমি। তুলি চোখ মেলে তাকালো। চোখের সামনে চিত্রাকে দেখে অধরকোণে হাসি ফুটে উঠল। অসুস্থ শরীর নিয়ে উঠতে চাইলে চিত্রা ধমক দিয়ে উঠে, শুয়ে থাকতে বলেছি। উঠছিস কেন? চুপচাপ শুয়ে থাক, আমি আছি কাছেই। তুলি চিত্রার হাত টেনে বুকে গুজে নিল। তারপর চোখ বন্ধ করল। চিত্রা স্মিত হাসল। মেয়েটার মুখ জুড়ে কি মায়া, সর্বক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছে করে। সারাটা দিন তাকিয়ে থাকলেও বোধ হয় চিত্রা বিরক্ত বোধ করবে না। সন্ধ্যা নামার আগ দিয়ে চিত্রা তুলিকে ঘুম থেকে জাগিয়ে উঠায়। হাফিজা বেগমের নিয়ে আসা খাবারটা নিজ হাতে তুলিকে খাইয়ে দেয়। তুলি পরম তৃপ্তি নিয়ে খাবারটা খায়। খাবার খাওয়া শেষে মেডিসিন খাইয়ে দেয়। বাসায় ফেরার জন্য প্রস্তুতি নিতেই তুলি চিত্রাকে জড়িয়ে ধরে। তুলির ইচ্ছে করছে না এই নারীর সঙ্গ ছাড়তে। আচমকা জড়িয়ে ধরায় চিত্রা বলে উঠে, শরীর খারাপ লাগছে? তুলি ডানে বামে মাথা নাড়ায়। তাহলে চলে যাবে এখনই? নরম গলায় কথাটা বলে তুলি। চিত্রা স্মিত হেসে বলে, হ্যাঁ সন্ধ্যা হয়ে আসছে যে, বাসায় ফিরতে হবে তো। তুলি ছেড়ে দিল। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, আচ্ছা সাবধানে যাবে। চিত্রা বসা থেকে উঠে ফ্রিজ থেকে আইসক্রিম দুটো বের করে তুলির সামনে মেলে ধরে। তুলি এক নজর দেখে চোখ সরিয়ে নেয়। খাবি না? ভেবেছিলাম মামিয়ে মিলে এই সাজ সন্ধ্যায় আইসক্রিম খাবো। তুলি একটা আইসক্রিম হাতে নেয়। তারপর বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, ছাদে বসে খাবে? বেশ লাগবে। চাঁদ দেখব আর আইসক্রিম খাবো। চিত্রা মুচকি হেসে সম্মতি জানালো। তুলি চিত্রার হাত ধরে ছাদে আসলো। চারিদিকে আধার নেমে এসেছে। রাস্তার কৃত্রিম আলোয় চকচক করছে শহরটা। তুলি চিত্রাকে নিয়ে দোলনায় বসল। চিত্রার কাঁধে মাথা রেখে বলল, পৃথিবীর সবচাইতে শান্তি ঠিক এই জায়গাটায়। চিত্রা আইসক্রিমে কামড় দিয়ে বলল, কোন জায়গায়? এই যে তোমার কাঁধে মাথা রেখে আইসক্রিম খেতে খেতে সন্ধ্যা এই সাজটাকে বিলাস করা। চিত্রা তুলির মাথায় চুমু খেল। তারপর হাতের ফোনটা থেকে তুষারকে ফোন করে জানালো বাসায় ফিরার পথে তাকে নিয়ে যেতে। ঘুটঘুটে অন্ধকারে সোফায় পা তুলে বসে এক মধ্যবয়সী পুরুষ। হাতে তার জ্বলন্ত সিগারেট। পাশ থেকে ফোনটা হাতে নিয়ে কল লাগালো কাঙ্ক্ষিত এক নম্বরে। আজ অনেকগুলো বছর পর সেই নম্বরে কল দিচ্ছে। 3 বার রিং হতেই ফোন রিসিভ হলো। থমথমে সুরে বলে উঠল, মনে আছে আমাকে? নম্বর চিনতে অসুবিধা হয়নি তো? ফোনের ওপাশে থাকা আগন্তুক স্মিত হাসল। না চেনার অবকাশ নেই। আবার মতে উঠব মর ন খেলায়। সঙ্গ চাইছি এবারও ফেরাবো না আপনায়। ফিরছি খুব শীঘ্রই। অপেক্ষায় রইলাম। ওপাশ থেকে ফোন কেটে গেল। লোকটা ফোনটা পাশে রেখে বসা থেকে উঠে দাঁড়ালো। খানিকটা এগিয়ে গিয়ে দেওয়ালের সামনে দাঁড়ালো। দেওয়াল জুড়ে অসংখ্য ছবির বাহার। খান পরিবারের সবার ছবি ক্রস লাল চিহ্ন দিয়ে লাগিয়ে রাখা হয়েছে। মাঝখানে থাকা তুষারের ছবির দিকে তীর ছুড়ে দিয়ে বলল, এবারও তুমি হারবে তুষার খান। এবার তোমাকে পুরোপুরি নিঃস্ব করে ছাড়ব আমি। তোমার ধ্বংস এবার অনিবার্য। কথাটা বলে হো হো করে হেসে উঠল। ড্যাশ 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 ড্যাশ।
তন্ময় সন্ধ্যা পরপরই নিজের অ্যাপার্টমেন্টে চলে আসে। হাতে তার শপিং ব্যাগ। দেখেই বোঝা যাচ্ছে শপিং করে এসেছে। কলিং বেল চাপতেই সাব্বির দরজা খুলে দেয়। সাব্বিরকে নিজের ফ্ল্যাটে দেখে একটু চমকালেও রুমের ভেতর ঢুকে তার সকল ফ্রেন্ডকে দেখে বুঝল ব্যাপারটা। টায়রা ফোন ঘাঁটছিল সোফায় বসে বসে। মূলত সে ড্রেস দেখছে অনলাইনে আর দোলনকে জিজ্ঞেস করছে কোন সুন্দর। তাদের ফ্রেন্ড সার্কেলে লারা আর রাহাত নেই। রাহাত নিজের ফ্ল্যাটে ঘুমিয়ে আছে। দোলন আর চোখে তাকালো একবার তন্ময়ের দিকে। ফলে চোখাচোখি হলো দুজনের। তন্ময়ও সেই মুহূর্তেই তাকিয়েছিল। তন্ময় দৃষ্টি সরিয়ে নিল। সোজা রুমে ঢুকে বিছানার উপর শপিং ব্যাগ রেখে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বের হলো। বসার রুমে আসতেই দোলনের দিকে তাকিয়ে বলল, এক কাপ কফি নিয়ে আসো। দোলন চুপচাপ চলে গেল। সাব্বির তন্ময়ের পিঠে কিল বসিয়ে বলে, লাবউয়ের জন্য শপিং করে এনেছিস নিশ্চয়ই। আমাদেরটা কবে দিবি? তন্ময় ভ্রু কুচকালো। তুই আমার বউ লাগিস? সাব্বির চোখ ছোট ছোট করে বলল, ফ্রেন্ড লাগি ফ্রেন্ড, ফরএভার ফ্রেন্ড। আমার এত টাকা হয়নি যাকে তাকে শপিং করে দেওয়ার। বেতন না এসেছে গতকাল, অ্যাকাউন্ট থেকে টাকা বের করে শপিং কর গিয়ে মানা করছে কে? সাব্বির তীব্র প্রতিবাদ জানিয়ে লিখনের দিকে তাকিয়ে বলল, দেখ লিখন দেখ, তন্ময় আমাদের ঈদের গিফট দিবে না। বউ পেয়ে কেমন স্বার্থপর হয়ে গেছে। অ্যাটলিস্ট তুই আমাকে কিছু দিস। লিখন একবার বউয়ের দিকে তাকালো। অসহায় চোখে সাব্বিরের দিকে তাকিয়ে বলল, তোর কি আমারে আইফেল টাওয়ারের মালিক মনে হয়? পাশে তাকিয়ে দেখ, সে আমাকে ফতুর বানানোর জন্য ফোন ঘাঁটছে। সাব্বির বসা থেকে উঠে দাঁড়ালো। টায়রার পাশে গিয়ে জোরে বলে উঠল, টায়রা এই ড্রেসটা নে। পদ্মজা ড্রেস, এবারের ভাইরাল ড্রেস। সেই মানাবে তোকে। লিখনের পদ্মজা ড্রেস এটা। টায়রা চমকে উঠল। ড্রেসটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল। টায়রাকে চুপ থাকতে দেখে সাব্বির ফের বলল, তোকে কিন্তু তোর সতীনের ড্রেসে বেশ মানাবে টায়রা। কত বড় সৌভাগ্য তর জানিস? লিখনের পদ্মজাকে তুই ঘরে আনবি। তুই জানিস লিখন এই পদ্মজাকে কতটা ভালোবাসত। আমি ইন্সপায়ার হয়ে গেছি লিখনের ভালোবাসা দেখে। কিন্তু আফসোস এই লিখন ব্যাটা তোরে ওই লিখনের মতো ভালোবাসতে পারল না। লিখন সাব্বিরের মাথায় পোপর দেয়। একদম উল্টাপাল্টা বুঝাবি না আমার বউরে। আমি ওই লিখনের থেকেও বেশি ভালোবাসি আমার টায়রাকে। তাই না টায়রা? আমার এই ড্রেসটা চাই লিখন। লিখনের মুখের হাসি গায়েব হয়ে গেল টায়রার কথায়। সাব্বির সেটা দেখে বলল, এলা দে তোর ভালোবাসার প্রমাণ। পদ্মজা রে নিয়ে আয় ঘরে। কিনে দে পদ্মজা জামা। লিখন বউয়ের শরীর ঘেঁষে বসল। ড্রেসটার দিকে তাকিয়ে চোখ মুখ কুচকে বলল, ছি, এটা একটা ড্রেস হলো? এর চেয়েও সুন্দর ড্রেস কিনে দিব। এসব ফদ্দজা ড্রেস কিনতে হবে না। টায়রার দৃঢ় জবাব, আমার এই পদ্মজা ড্রেসই চাই। লিখন ঠোঁটের কোণে বিড়বিড় করে আওড়ালো, নিজের সতীনকে যেভাবে চাইলে এভাবে আমাকে তো কোনোদিন চেয়ে দেখলে না টায়রা। আফসোসটা থেকে যাবে। কি রে, দিবি না কিনে পদ্মজা ড্রেস? লিখন রাগী চোখে তাকালো সাব্বিরের দিকে। সাব্বির হো হো করে হেসে উঠল। এর মধ্যে দোলন কফি এনে তন্ময়ের হাতে দেয়। তন্ময় কফিতে চুমুক বসিয়ে বলে, এবার তোরা তোদের রুমে যা। আমি ভীষণ টায়ার্ড। টায়রা বসা থেকে উঠে দাঁড়ালো। লিখনের দিকে তাকিয়ে রুম থেকে বের হতে হতে বলল, অর্ডার কনফার্ম করে দিছি, টাকাটা বিকাশ করো তাড়াতাড়ি। লিখন বউয়ের পেছনে পেছনে চলে গেল। সাব্বিরকে এখনো যেতে না দেখে তন্ময় ভ্রু কুচকে বলল, তোরে কি আলাদা ইনভাইটেশন কার্ড দিয়ে যেতে বলতে হবে? সাব্বির বসা থেকে উঠে যেতে যেতে বলল, আমারও বিয়েটা হোক। আমিও মুখের উপর বলবো আমি ভীষণ টায়ার্ড, আমার রুম বের হ। দোলন দরজা আঁকিয়ে দিল। সোজা রুমে এসে বিছানার উপর থাকা প্যাকেট গুলে নেড়েচেড়ে দেখল। কি সুন্দর এক একটা জামা। লোকটার পছন্দ আছে বলতে হবে। প্যাকেটগুলোর মধ্যে থাকা একটা মিষ্টি কালারের জামা বের করতেই হাতে স্পর্শ পেয়ে হাত থেমে যায়। পাশ ফিরে দেখে তন্ময়, এগুলো তোমার জন্য না দোলন। দোলন হাত সরিয়ে আনে। কিছুটা লজ্জা পায়। কার জন্য এগুলো? তুলির জন্য। কে এই তুলি? না জানলেও চলবে। এগুলোতে হাত দিবা না। তোমার গুলো আলমারিতে আছে। কথাটা বলে তন্ময় প্যাকেটগুলো নিয়ে অন্য রুমে চলে যায়। দোলনের মন কেমন বিষাদে ভরে গেল। মনে উকিঝুঁকি দিল হাজারো প্রশ্ন। কে এই তুলি? তন্ময় কেন তুলির জন্য ড্রেস কিনল? কি সম্পর্কে এদের? ড্যাশ 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 ড্যাশ। আমি আমার প্রাক্তনকে চরম ঘৃণা করি। সে ক্ষমার অযোগ্য। সে প্রতারক হলেও আমি তাকে মনে রেখেছি। পৃথিবীর সকল মানুষ যদি তাদের প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার মিছিলে অংশগ্রহণ করে তবুও আমি আমার প্রাক্তনকে ক্ষমা করব না।
যে আমার সুন্দর জীবনকে তোপাথীন তারা চিহ্ন তত্ত্বা করার জন্য বেছে নিয়েছিল টা গোলাপ, ঠোঁটের কোণে মিথ্যা গুজে রাখা চুমু, জ্যোৎস্নার আলো থেকে টেনে হিচড়ে অন্ধকারে একা রেখে নিরুদ্দেশ হয়েছে যে মানুষ। ওই সকল প্রেমিকার নামে বুকের 3 ইঞ্চি গভীরে আমি আজন্মকাল ঘৃণা লিখে রাখি। ওদের ক্ষমা করা পাপ। ধরুন পৃথিবী ধ্বংস হওয়া চূড়ান্ত, তারা চিহ্ন তত্ত্ব বুকের উপর ওঠে হামাগুড়ি দিচ্ছে, হৃদয়পিণ্ডে লমা তারা চিহ্ন রোছে যন্ত্রণায়, ওই মুহূর্তেও যদি আমার প্রাক্তন এসে আমার কাছে ক্ষমা চায় আমি করুণা করে হলেও তাকে ক্ষমা করব না। আমি তারা চিহ্ন তত্ত্বকে ছুতে ছুতে কাপা কাপা হাতে শাহাদাত আঙ্গুল তুলে সোজাসাপটা জানিয়ে দিব, পৃথিবীর সমস্ত শুদ্ধ প্রেমিকাদের গায়ে কলঙ্ক লেগে যাবে তোমাকে ক্ষমা করে দিলে। ভালোবাসি এখনো, তবে ক্ষমা করতে পারছি না তোমায়, আমি তোমায় ঘৃণা করি, বিশ্রী রকম ঘৃণা করি লক্ষ্মীটি। কপিরাইট। ভিডিওটা মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। প্রাক্তনকে নিয়ে এমন কথা শুনে সবাই হতবাক। কেউ তার প্রাক্তনকে নিয়ে এমনটাও বলতে পারে তা যেন কারো মাথাতেও আসেনি। কে এই পুরুষ যার মনে তার প্রাক্তনকে নিয়ে এত ঘৃণা? এমন সুদর্শন পুরুষকেও কোনো রমণী ঠকাতে পারে? যারা ভিডিওটা দেখেছে সবাই বেশ ক্ষুব্ধ হলো ওই রমণীর উপরে। আমার শহরে তোমার আমন্ত্রণ 2 পরিচ্ছেদ 2 নিয়ে কিছু বলতে চাই। এই গল্পে অনেক চরিত্র আপনাদের বুঝতে অসুবিধা হয়, সেজন্য চরিত্রটাকে খুলাসা করে দিচ্ছি। তুষার চিত্রার ছেলে মেয়ের নাম সমান তন্ময়, তৃষা। রাফি তৃষার ছেলে মেয়ের নাম সমান তান, রাহা। ডক্টর মরিয়ম মান্নান চিত্রার ডক্টর, যে প্রথম পরিচ্ছেদে ছিল। আপনারা ভুলে গেছেন, ডক্টর মরিয়ম মান্নানের মেয়ের নাম সমান মিথিলা। আর ভাইয়ের মেয়ে দোলন যে তন্ময়ের বউ। রাহাত, সাব্বির, লিখন, লারা, টায়রা। এরা তন্ময়ের ফ্রেন্ড। লিখনের বউ টায়রা। রাহা রাহাতকে ভালোবাসে। লারা সায়ানকে পছন্দ করে। সায়ান একজন সিআইডি। তন্ময়দের টিমে ট্রান্সফার হয়েছে। আর তুলি কার নায়িকা নিশ্চয়ই বুঝে গেছেন? তুলি তন্ময়দের এতিমখানায় থাকে। আর ফারাহ সে তন্ময়কে পছন্দ করে।